একটি শহরে গোপাল নামে এক লোক তার স্ত্রী, ছেলে আর মায়ের সাথে থাকতো। সে একটি চাকরি করত, আর চাকরি করেই তাদের সংসার ভালোভাবেই চলছিল। হঠাৎ করেই গোপালের মা ভীষণ অসুস্থ হয়ে পড়ে। বাবা, আমার শরীরটা বেশি ভালো লাগছে না। আমার জন্য ওষুধ নিয়ে আসিস। হ্যাঁ মা, নিয়ে আসবো। তুমি কোনো চিন্তা করো না, আমি এখন কাজ করতে গেলাম। আচ্ছা বাবা, যা তাহলে। এরপর গোপাল কাজে চলে গেল। আর তখনই গোপালের স্ত্রী মেঘলা তার শাশুড়ি মায়ের কাছে চলে এলো। হ্যাঁ মা, এভাবে সারাদিন পড়ে পড়ে শুয়ে থাকবেন নাকি? কোনো কাজ কি করতে হবে না? বাড়ির সব কাজ কি আমি শুধু একাই করব? আমার শরীরটা অনেক খারাপ লাগছে মা। আমি কোনো কাজ করতে পারবো না। আজ বরং তুমি কাজগুলো করে নাও। আমার হয়েছে যত জ্বালা, সব কাজ আমাকেই করতে হয়। ভগবান আমায় একটু শান্তিতে থাকতেও দিবে না। এ কথা বলে মেঘলা সেখান থেকে চলে গেল আর কাজগুলো করতে লাগলো। তখন সেখানে তাদের ছেলে চলে এলো। মা, আজ তো স্কুল বন্ধ, আমি বরং বাহির থেকে খেলাধুলা করে আসি। ঠিক আছে, তবে তাড়াতাড়ি চলে আসবি। এরপর রোহান সেখান থেকে চলে গেল। অন্যদিকে গোপালের মা মেঘলাকে ডাকতে লাগলো। বৌমা, বৌমা, কোথায় তুমি মা? এদিকে আসো তো। কি হয়েছে মা? এভাবে ডাকছেন কেন? কি হলোটা কি শুনি? বৌমা, আমার খুব জল পিপাসা পেয়েছে। আমায় একটু জল দাও। এই জল খাবেন, এতে আবার এত ডাকাডাকি? আমার কি কোনো কাজ নেই নাকি যে সারাদিন আপনার সেবা করব? এভাবে তুমি কেন বলছো মা? হয়েছে, থাক, আপনাকে আর কিছু বলতে হবে না। এ কথা বলে মেঘলা রান্নাঘর থেকে জল এনে দিল। এভাবেই অনেকদিন চলে গেল, কিন্তু গোপালের মা কোনোভাবে সুস্থ হচ্ছিল না। তখন গোপাল তার স্ত্রীকে বলল, হ্যাঁ গো, কি করব বলো তো? মায়ের অনেক চিকিৎসাই তো করলাম, কিন্তু কিছুতেই যে কাজ হচ্ছে না। তোমার মা দেখছি আমাদের ফকির বানিয়ে ছাড়বে। কতগুলো টাকা শেষ হয়ে গেল। কাল মাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, দেখি এবার কি হয়। এই বলে গোপাল ঘুমিয়ে পড়ে। আর মেঘলা মনে মনে বলতে থাকে, এই বুড়িটাকে বাড়ি থেকে বের করে দিব, তাহলে আর কোনো টাকা খরচ করতে হবে না। পরদিন সকাল হতেই মেঘলা তার শাশুড়িকে বলতে থাকে, মা, আপনার জন্য আমাদের কত ক্ষয়ক্ষতি হচ্ছে। আপনি এখান থেকে চলে যেতে পারেন না? এসব তুমি কি বলছো বৌমা? আমি চলে যাব মানে? কোথায় চলে যাব? যেখানে ইচ্ছা সেখানেই চলে যান। এ কথা শুনে গোপালের মা ভীষণ কষ্ট পেল আর মন খারাপ করে সেখান থেকে চলে গেল। অন্যদিকে গোপাল ঘুম থেকে উঠে তার মাকে খুঁজতে লাগলো। সকালে মা আমার সাথে রাগ করে বাড়ি থেকে চলে গেছে। আমি আটকানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু মা তো আমার কোনো কথাই শোনেনি। এ কথা শুনে গোপাল তার মাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। অন্যদিকে গোপালের মা দীনেশ নামে একটি ছেলের ঘরের সামনে বসে কাঁদতে থাকে। দীনেশ ছিল অনেক গরিব। এ কি মা, আপনি এভাবে কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? এরপর গোপালের মা সেই ছেলেটাকে সবগুলো কথা বলে দিল। আর দীনেশ গোপালের মাকে নিজের বাড়িতেই রেখে দিল আর অনেক পরিশ্রম করে গোপালের মাকে সুস্থ করে তুললো। বাবা, তুমি অনেক ভালো। তোমার মতো আমার ছেলেটাও আমার অনেক খেয়াল রাখতো। আর আজ কিনা আমার ছেলেটা আমার সাথে নেই। এক ছেলে পাশে নেই তো কি হয়েছে? আমি তো আছি, আমিও তোমার ছেলে মা। হ্যাঁ রে বাবা। এভাবে দিন কাটতে থাকে। শীতও চলে আসে। শীতের সময় গোপালের মা ভাপা পিঠা বানিয়ে দীনেশকে খেতে দেয়। মা, তুমি কি রান্না করেছো? ভাপা পিঠের এত স্বাদ,
এরকম স্বাদের ভাপা পিঠে আমি এর আগে কখনো খাইনি। তাই নাকি রে বাবা? অনেক মজা হয়েছে। হ্যাঁ মা, অনেক মজা হয়েছে। তোমার এই ভাপা পিঠে খেতে খেতে আমার মাথায় একটা বুদ্ধি চলে এলো। আমরা যদি একটা ভাপা পিঠের দোকান দিয়ে দেই তাহলে কেমন হয় বলো তো? আরে বাহ, এটা তো অনেক ভালো কথা বলেছো। এ কাজ করলে খুব ভালো হবে। মায়ের মুখে এ কথা শুনে দিনেশ বাড়ির পাশে একটি দোকান দিয়ে দেয়। আর দোকানের সাইনবোর্ডে লেখা থাকে মায়ের হাতের ভাপা পিঠে। আরে দিনেশ, এবার কি রান্না বান্নার কাজ শুরু করে দেবে নাকি? হ্যাঁ দাদা, আমার মায়ের হাতের ভাপা পিঠে খেয়ে দেখেন একবার। হ্যাঁ দাও দাও, খাওয়ার জন্যই তো এলাম। এরপর দিনেশ লোকটিকে পিঠে দিয়ে দিল। পিঠে খেয়ে লোকটি অনেক প্রশংসা করলো। আর এ খবর চারদিকে ছড়িয়ে পড়লো। আর এ খবর মেঘলা জানতে পেরে গোপালকে বলল, হ্যাঁ গো, আমি শুনেছি এই পাশেই নাকি একটা মায়ের হাতের ভাপা পিঠের দোকান আছে। সেই ভাপা পিঠের নাকি অনেক স্বাদ। চলো না, আমরা সেখানে যাই। হ্যাঁ বাবা, চলো, আমারও ভাপা পিঠে খেতে অনেক ইচ্ছে করছে। চলো না। ঠিক আছে, আমরা তাহলে কাল সকালবেলা ভাপা পিঠে খেতে যাব। এ কথা শুনে মেঘলা ও তার ছেলে অনেক খুশি হয়ে গেল। পরদিন সকালে তারা সেই মায়ের ভাপা পিঠার দোকানে গেল। আরে দাদা, শুনলাম আপনার এখানে নাকি ভাপা পিঠে অনেক দারুণ হয় খেতে। হ্যাঁ দাদা, আপনার এখানে বসে করুন, আমি পিঠে নিয়ে আসছি। এরপর দিনেশ পিঠা নিয়ে আসে আর তারা খেতে থাকে। এ কি, এটা তো আমার মায়ের হাতের বানানো ভাপা পিঠে। তখনই সেখানে গোপালের মা চলে আসে। গোপাল তার মাকে দেখে অনেক খুশি হয়ে যায়। মা, তুমি এখানে? আমি তোমায় কত জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি। তুমি আমাদের রেখে চলে এসেছিলে কেন? আমি চলে আসিনি রে বাবা, তোর বউ যে আমায় বাড়ি থেকে বের করে দিয়েছে। আমায় আপনি ক্ষমা করে দিন মা, আমি অনেক বড় ভুল কাজ করে ফেলেছি। এটা তুমি কেন করেছিলে মেঘলা? আমার মাকে কিনা বাড়ি থেকে বের করে দিয়েছিলে? আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি এরকম কাজ আর কখনো করব না। মা, আপনি আমাদের সাথে চলুন মা। আমি আমার ছেলেকে ছাড়া কোথাও যাব না। এই দিনেশ আমার ছেলে, যে আমাকে সুস্থ করে তার কাছে আশ্রয় দিয়েছে। তোমরা দুজনেই আমাদের সাথে থাকবে মা। আর আমরা ওখানে একটা দোকান দিব, সেখানে সবাই এসে আমার মায়ের হাতের ভাপা পিঠে খেয়ে যাবে। চলো মা, চলো আমাদের সাথে। আর এভাবেই তারা সুখী দিন কাটাতে লাগলো। কই গো গিন্নি, কোথায় গেলে? খুব খিদে পেয়েছে তো। আর কাজে যেতে হবে তো নাকি? হ্যাঁ গো, তুমি বসো, আমার রান্না হয়ে গেছে, খেতে দিচ্ছি আমি। বসো তুমি। মেয়েটাকেও ডাকো গো, একসাথে বসে খেয়ে নেই। হ্যাঁ, দাঁড়াও ডাকছি। মা, সীতা, সীতা, কোথায় তুই? এদিকে আয় তাড়াতাড়ি, খেয়ে নিবি বাবার সাথে। আয় মা। মা, ডাকছিলে আমায়? হ্যাঁ মা, অনেক বেলা হয়েছে তো, খাবি না? বাবার সাথে বস, একসাথে খেয়ে নে। আচ্ছা মা, বসছি। রামুর বউ খাবার নিয়ে এসে রামু আর সীতাকে খেতে দেয়। রামু খাবার খাচ্ছিল, কিন্তু সীতা না খেয়ে খাবারের দিকে তাকিয়েছিল। কিরে মা, খাচ্ছিস না কেন? খেয়ে নে তাড়াতাড়ি, তোর বাবার তো খাওয়া প্রায় হয়ে গেল রে মা। শুধু আলু ভর্তা আর শাক রান্না করেছো মা আজও? একদিন কি একটু মাছ মাংসও খেতে পারবো না? অমন করে না মা, খেয়ে নে মা, আমরা গরিব মানুষ রে মা। তোর বাবা তো অত বেশি টাকা রোজগার করে না, যেটুকু করে কোনো মতে আমাদের দিন চলে যায়। খেয়ে নে মা সীতা, ভগবান ঠিক একদিন আমাদের দিকে মুখ তুলে যাবে। আমি চেষ্টা করব তোকে যেন খুব তাড়াতাড়ি মাছ বা মাংস খাওয়াতে পারি। আচ্ছা বাবা, খাচ্ছি। রামু আর সীতা খাওয়া দাওয়া শেষ করে। এরপর রামু কাজে চলে যায়। সীতা তার মাকে বলে, মা, মা, আমি একটু বিনাদের বাড়িতে গেলাম।
কেন রে মা, ওদের বাড়িতে কেন যাবি? দেখা করতে যাব, আর একটু খেলবো ওর সাথে, অনেকদিন যাই না। ওরা তো অনেক বড় লোক, আর বিনার মা একটু কেমন জানি অহংকারী, আমাদের ঠিক পছন্দ করে না। তুই যাবি আবার, তোকে কিছু বলবে না তো? উফ মা, এত চিন্তা করো না, কিছুই বলবে না। আর বিনা তো আমার বান্ধবী হয়। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। সীতা বিনার বাড়ি যায়। বিনার মা বাড়িতে তালের পিঠা বানাচ্ছিল। তালের পিঠার সুন্দর গন্ধ বের হচ্ছিল। বিনা, বিনা, কি রে বিনা, বাড়িতে আছিস? আরে বিনা, তুই এখানে কেমন আছিস বল? অনেকদিন পর দেখা হলো। আয় আয়, ভিতরে আয়। তোর সাথেই দেখা করতে এলাম। আমি ভালো আছি রে, তুই কেমন আছিস? কিসের যেন একটা গন্ধ বেরিয়েছে রে। আমিও ভালো আছি রে, খুব ভালো দিনে এসেছিস রে। মা তালের পিঠা বানাচ্ছে, তারই সুন্দর গন্ধ বেরিয়েছে। আয় ভিতরে আয়, চল তালের পিঠা খাবি চল। মা, ও মা, এদিকে আসো, দেখো কে এসেছে। কি হয়েছে, এভাবে ডাকছিস কেন? মা, এই দেখো গীতা এসেছে, আমাদের তালপিঠা খেতে দাও। তালপিঠা খাবো আর বসে বসে গল্প করব। তা সীতা, পিঠার গন্ধ পেয়ে চলে এসেছিস নাকি পিঠা খেতে? হ্যাঁ, মা, তুমি এসব কি বলছো? ও আমার সাথে দেখা করতে এসেছে। সবই বুঝি আমি, বাড়িতে তো ভালো মন্দ খেতে পারে না, তাই এখানে চলে এসেছে। না কাকিমা, তুমি ভুল ভাবছো। আজ আমি আসি রে বিনা। সীতা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। সীতা চলে যাওয়ার পর বিনা তার মাকে বলে, মা, এটা তুমি একদম ঠিক করনি। সীতাকে তুমি এভাবে অপমান করলে। কালই আমি সীতার বাড়িতে গিয়ে ওর কাছে ক্ষমা চেয়ে আসবো। বাবা, একটা তাল এনে দিবে? তালের পিঠা খাবো। এখন তো তালের সিজন, সবাই তাল পিঠা বানিয়ে খাচ্ছে। বাজারে তো তালের অনেক দাম রে মা। মা সীতা, তোর বাবার কাছে তো অত টাকা নেই রে এখন, পরে খাস তাল পিঠা। না মা, আমি এখনই খাবো। কালই আমার তাল চাই, কালই আমি তাল পিঠা খাবো। আমি কিছু জানি না। ঠিক আছে রে মা, কালই আমি নিয়ে আসবো, কাজ শেষ করে আসার সময় নিয়ে আসবো। এই তো আমার ভালো বাবা। পরের দিন সকালবেলা রামু কাজে যাওয়ার জন্য বের হয়। কাজ শেষ করে বাজারে যায় তাল কিনতে। তা দাদা, এই তালগুলোর দাম কত? আমাকে একটা দিন তো। এক পিস 100 টাকা করে দাদা। এত দাম দাদা? আমার কাছে তো এত টাকা নেই দাদা, একটু কমিয়ে রাখুন না দাদা। না দাদা, কম রাখা যাবে না। এই যে একটু ছোট তাল আছে, আপনি এটা নিতে পারেন, দাম মাত্র 20 টাকা। এত ছোট তাল? আচ্ছা, এটাই দিন। রামু তাল নিয়ে টাকা দিয়ে বাড়িতে যায়। বাবা, তুমি এসেছো? হ্যাঁ রে মা, এই নে তোর তাল। এত ছোট তাল, এই তাল দিয়ে বেশি পিঠা তো হবেই না। তালের অনেক দাম রে মা, এত টাকা ছিল না আমার কাছে, পরে আবার এনে দিব। এখন এটা দিয়ে আগে তোর মাকে দে, পিঠা বানাতে বল। ঠিক আছে বাবা। বিকেলবেলা সীতার মা বসে তাল পিঠা বানাচ্ছিল। সীতা ওর মার সাথে বসে খেলছিল। তখন বিনা আসে সীতাদের বাড়িতে। সীতা, সীতা, বাড়িতে আছিস? বিনা, তুই? হ্যাঁ রে সীতা, কাল মা তোর সাথে খারাপ ব্যবহার করলো, তুই কিছু মনে করিস না রে। মার হয়ে আমি তোর কাছে ক্ষমা চাইছি। আরে কিসব বলছিস তুই? আমি কিছু মনে করিনি। আয় ভিতরে আয়। সীতা বিনাকে নিয়ে ভেতরে বসায়। তারপর সীতা তার মার কাছ থেকে কিছু তাল পিঠা নিয়ে বিনাকে খেতে দেয়। তাল পিঠা দেখতে তো বেশ ভালোই লাগছে। হ্যাঁ রে, বাবা আমার জন্য একটা তাল নিয়ে এসেছিল, খেয়ে দেখ তো কেমন হয়েছে। বাহ, কি মজা হয়েছে তাল পিঠাগুলো, এত স্বাদ। আমার মাও তো এত ভালো করে তাল পিঠা বানাতে পারেনি। তাই? কই দেখি তো, আমিও একটা খেয়ে দেখি। আসলে তো খুব মজা হয়েছে তাল পিঠা। এত স্বাদের তাল পিঠা আমি আগে কখনো খাইনি।
মায়ের হাতের তালপিঠার জবাব নেই। একদা এক গ্রামে বাস করত গরিব কিষান অর্জুন ও তার স্ত্রী আস্থা। তাদের একটি জেদি ছেলে ছিল অভয়। সে সবসময় জেদ করে তার সমস্ত ইচ্ছা পূরণ করত তার বাবা মায়ের কাছ থেকে। একদিন, এবার কিন্তু তুমি বলেছিলে মাস শেষে নিজের জন্য একটা নতুন শার্ট কিনবে। আরে নিতেই তো চেয়েছিলাম, কিন্তু নিব না। কেন, কি হয়েছে? নিবে না কেন তুমি? ও তো কোনো না কোনো সময় কিছু জিনিস নেওয়া জেদ করতেই থাকে। এভাবে আমরা ওর সব জেদ পূরণ করতে থাকলে তো আমাদের জন্য দিনের পর দিন বিগড়ে যেতে থাকবে। আরে ওসব কথা বাদ দাও। ওর জেদগুলো তো ছোটখাটোই, জিন্স প্যান্টের। আমার কাছে তো শার্ট আছেই। আমি না হয় পরের মাসে নতুন শার্ট কিনে নিব। একই কথা হলো। তোমাকে না বোঝানোটাই বেকার আমার। যা তোমার ঠিক মনে হয় তাই করো। তারপর অর্জুন আরো একবারের মতো অভয়ের জেদ পূরণ করে দেয়। আর সে কখনোই বোঝার চেষ্টা করে না তাদের পরিস্থিতি। তবুও অভয়ের এতে মন ভরে না। তাদের গ্রামে ধনী পরিবারের ছেলেদের দেখে অভয়ের খুব হিংসে হতে থাকে। ওর সবকিছুর চাই যা তাদের কাছে আছে। তাই অভয় তার বন্ধুকে বলে, ঠাকুরের ছেলেদের কাছে কত সুন্দর সুন্দর প্যান্ট আর সাথে টি শার্টও, আবার ওদের কাছে সাইকেলও আছে। আমি যদি কোনো ঠাকুরের ছেলে হতাম তাহলে ওসব আমার কাছেও থাকতো। আরে ইয়ার, এসব কেন ভাবছিস? তোর বাবা তো আবার তোকে কিছু জিনিস কিনে দিয়েছে দোস্ত, তবুও তোর আরো লাগবে। হ্যাঁ, কিন্তু ভাবতো যদি আমি ধনী হতাম তাহলে আমার কাছে কত টাকা পয়সা থাকতো, আর আমি তোদেরকে রোজ রোজ বিভিন্ন প্রকারের মজাদার খাবার খাওয়াতাম, সাথে কোল্ড ড্রিঙ্কস। একবার ভাব ইয়ার। হ্যাঁ, এমনটা হলে তো ভালোই হতো, কিন্তু আমার কাছে যা আছে তা নিয়েই আমি অনেক খুশি দোস্ত, বুঝলি? তোকে এসব বলে দেখছি কোনো লাভ নেই আমার। থাক তুই, আমি গেলাম। এই বলে অভয় বাড়ি চলে আসে। তখন অভয়ের বাবা মা ঘরে বসেছিল। তা দেখে অভয় বাবার কাছে যায় আর বলে, বাবা, আমার নতুন সাইকেল, নতুন কাপড় ও কিছু টাকা চাই। এমন করে জিনিস চাইতেছিস যে মনে হয় তোর বাবার কাছে সোনার খনি রাখা আছে। আমার বাবা গরিব, এতে আমার কি দোষ? আমি গ্রামের ধনী ছেলেদের মতো করে থাকবো, ব্যাস। তোর বাবা তো তোর জন্য সবকিছু করে যাচ্ছে। তোর জিন্স প্যান্টের কারণে একটি নতুন শার্টও কিনতে পারে না। দেখ একবার তোর বাবার দিকে, সেরা শার্ট পরে আছে। একটু তো শরম করে বার। মায়ের এমন কথা শুনে অভয় তার বাবার সেরা শার্ট দেখে, কিন্তু কিছু বলে না। কারণ ওর তো সবকিছু চাই মানে চাই। তবে সে জানে ওর বাবা মা ওকে সবকিছু দিতে পারবে না। তাই মন খারাপ করে ঘর থেকে বের হয়ে যায় আর জঙ্গলে যেতে থাকে। অভয় তার পোড়া ভাগ্যকে রাগ দেখাতে থাকে। আমি যদি ধনী হতাম, হে ভগবান, আমাকে শুধু এতটুকুই করে দাও। আমাকে অনেক টাকা দিয়ে দাও ভগবান। এসব বলতে বলতে অভয় যখনই আবার পা সামনে রাখে তো একটি গভীর গর্তের মধ্যে পড়ে যায়। আহ! আর গর্তের মাধ্যমে অভয় আলাদা একটি গ্রামে পৌঁছে যায়। সেখানে গ্রামে পুরো বাঁশ দ্বারা তৈরি। বাঁশের রাস্তা, বাঁশের ঘর, বাঁশের কুয়া। আরে আমি এটা কোথায় আসলাম? আর এখানকার সবকিছু বাঁশের কেন? অভয় এদিকে ওদিকে দেখতেই থাকে। তখনই আচমকা হাওয়া হতে শুরু করে আর বাতাসের সাথে আকাশে 2000 টাকার নোট উঠতে থাকে। আরে আরে, এসব আমি কি দেখছি? টাকা, এত টাকা! তারপর অভয় উঠতে থাকা সমস্ত টাকা কুড়িয়ে নেয়। সে তার চোখে বিশ্বাসই করতে পারছিল না। চারদিকে শুধু টাকা আর টাকা। তাই অভয় টাকাগুলোকে বড় বড় করে কাঠি বানিয়ে নেয়। হে ভগবান, তুমি আমার কথা শুনেছো। ধন্যবাদ ভগবান, তোমাকে অনেক ধন্যবাদ। অভয় টাকা পেয়ে এদিক সেদিক দৌড়াতে থাকে। আর এভাবে দৌড়ানোর কারণে ওর অনেক পিপাসা পায়। তখনই সামনে একটি কুয়া দেখতে পায়। ও জল খাওয়ার জন্য কুয়ার কাছে যায়। আর যখনই কুয়া থেকে বালতি উপরে তোলে তো জলের পরিবর্তে বালতি ভর্তি হিরে উঠে আসে। হিরে? সবাই সত্যি কথাই বলে তাহলে। উপর যখন যা দেয় তখন একদম ভরিয়ে দেয়।
বাহ বাহ, আমার কি ভাগ্য! প্রথমে টাকা পেলাম, আর এবার হিরে। তাহলে তো আমি এবার সব থেকে ধনী হয়ে যাব গ্রামের মধ্যে, আর আমার সব পছন্দের জিনিসও কিনতে পারবো। এবার আমাকে গ্রামে ফেরার রাস্তা খুঁজতে হবে। ও তো আমি খুঁজে নেবো, হা 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 হা। তারপর অভয় হিরে বালতি নিয়ে গ্রামে ফেরার রাস্তা খুঁজতে থাকে। এভাবে একবার এদিক তো একবার সেদিকে যেতে থাকে, তবু কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না। এভাবে অনেকক্ষণ ঘোরার কারণে অভয় ক্লান্ত হয়ে পড়ে। এই বাসে গ্রাম থেকে বাইর হওয়ার কোনো রাস্তাই তো দেখছি না। এখন আমি কি করব? আর আমার খিদেও পেয়েছে খুব। খুঁজে দেখবো কি, যদি কিছু পেয়ে যাই। এই বলে অভয় আবার সামনে এগোতেই একটি গাছ দেখে, সেখানে সোনালী রঙের ফল ধরে আছে। এই সোনালী ফল পেড়ে খেয়েই আমি আমার পেট ভরাবো। হ্যাঁ, এটাই ভালো হবে। অভয় একটি পাথর হাতে নিয়ে গাছে ঢিল মারে, আর একটি সোনালী ফল নিচে মাটিতে পড়ে। আর অভয় এই ফল তুলে খেতে ধরে, আর তখনই ওর দাঁত ব্যথা করতে থাকে। আরে, এই ফল তো সোনার। এদিকে খিদেই আমার পেট চলে যাচ্ছে। এখানে তো খাওয়ার মতো জলও নেই। এখন যদি আমি বাড়িতে থাকতাম, তাহলে আমার মা নিজের হাতে খাবার খাইয়ে দিত। এই বলেই অভয় কাঁদতে শুরু করে দেয় আর বলে, হে ভগবান, আমাকে একটু সাহায্য করো প্লিজ। এভাবে অভয়ের কান্না শুনে ওর সামনে দেবী চলে আসে আর বলে, অভয়, তুমি এভাবে কান্না করছো কেন? তুমি তো টাকা ও অনেক সোনা চেয়েছিলে, তাই না? না, আমার কিছু চাই না। আমি আমার বাড়িতে যেতে চাই, বাবা মায়ের কাছে। কিন্তু ওরা তো অনেক গরিব। ওরা তোমার সমস্ত ইচ্ছা বা শখ কিভাবে পূরণ করবে, তাই না? তাই বলছি কি, তুমি এখন থেকে এখানেই থাকো। দেখছো না এখানে কত সোনা, কত হিরে আর কত টাকা। না দিদি, আমার এসব কিছু চাই না। আমি সব বুঝতে পেরেছি যে জীবনে বেঁচে থাকার জন্য জল খাওয়া আর বাবা মাই খুব প্রয়োজন। তাহলে তুমি তোমার বাড়িতে গিয়ে বাবা মার কাছে আর জেদ করবে না তো কোনো জিনিসের জন্য? না, একদম জিদ করবো না আর। আমার কোনো সোনা পয়সার প্রয়োজন নেই। শুধুমাত্র আমাকে আমার বাড়িতে পৌঁছে দাও। ঠিক আছে, তুমি তো বুঝতে পেরেছো এখন। তোমার কল্যাণ হোক বাবা। এই বলে দেবী জাদু করে, আর অভয় আবার আগের জায়গায় পৌঁছে যায়। আর অভয় ভয়ে দৌড়ে দৌড়ে ওর বাড়িতে চলে যায়, আর কাঁদতে কাঁদতে ওর বাবা মাকে বলে, মা, বাবা, আমার কোনো কিছু চাই না। আমার শুধু তোমাদের দুজনকে চাই, ব্যাস। তারপর অভয় তার সাথে সমস্ত ঘটনা ওর বাবা মাকে খুলে বলে। সব শুনে অভয়ের মা আস্থা হাত জোড় করে দেবীর উদ্দেশ্যে বলে, হে দেবী মা, আপনাকে লাখ লাখ ধন্যবাদ। আপনি আমার ছেলেকে সৎ বুদ্ধি দিয়েছেন। ধন্যবাদ দেবী মা। এরপর আস্থা ও অর্জুন দুজনেই দেবী মাকে ধন্যবাদ দেয়। আর সেদিনের পর থেকে অভয় কখনো কোনো জিনিসের জন্য জেদ করে না। সামর্থ্য অনুযায়ী যা পেত তাই নিয়ে হাসি খুশিতে দিন কাটাতো। এরপর থেকে গ্রামের প্রতিটা মানুষ আরো সচেতন হয়ে ওঠে। কেউ আর রাতের বেলা সেই বাঁশবাগানের কাছে যায় না। শিমুলতলি গ্রামে গৌরব নামে এক মাঝি বাস করত। সে প্রতিদিন তার কাজ শেষ করে রাতের বেলায় বাড়িতে আসতো। সেরকমই একদিন গৌরব কাজ শেষ করে নৌকা পাড়ে রেখে বাড়ির দিকে আসতে লাগলো। আরে, কি ব্যাপার কাকু? তুমি এত রাতে বাহিরে কোথায় যাচ্ছ শুনি? আরে গৌরব, কোথাও যাচ্ছি না, বরং মেয়ের বাড়ি থেকে এলাম। তাই বলে এই রাতের বেলা? চলো, আমি তোমায় বাড়িতে গিয়ে রেখে আসি। ঠিক আছে, চলো। এরপর গৌরব সেই লোকটিকে বাড়িতে গিয়ে রেখে আসে। এরপর গৌরবও বাড়িতে চলে যায়। গিন্নি, ও গিন্নি। এই তোমার আসার সময় হলো, যাও হাত মুখ ধুয়ে আসো, আমি তোমায় খাবার দিচ্ছি। এরপর গৌরব হাত মুখ ধুয়ে আসে, আর গৌরবের বউ তাকে খেতে দেয়। আর গৌরব খাবার খেতে থাকে। হ্যাঁ গো, আজ কত টাকা পেলে? আমাদের নতুন বাড়ি হবে তো? সংসার চালাতেই তো হিমশিম খাচ্ছি, নতুন বাড়ি কি করে হবে? মনে হয় সারা জীবনেই ভাঙ্গা বাড়িতেই থাকতে হবে। না গো, এই ভাঙ্গা বাড়িতে আমি আর থাকবো না। তুমি যেভাবেই পারো আমায় একটা নতুন বাড়ি বানিয়ে দাও। ঠিক আছে, আমি দেখি কি করা যায়।
এরপর তারা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে গৌরব নদীর ঘাটে যায় আর নৌকাতে গিয়ে বসে পড়ে। তখনই সেখানে এক মহিলা আসে। আরে দিদি, আপনি কোথাও যাবেন নাকি? হ্যাঁ দাদা, আমাকে সামনের ঘাটে একটু নেমে দিয়ে আসুন। ঠিক আছে দিদি, নৌকাতে উঠে বসেন। এরপর গৌরব সেই মহিলাটিকে সামনের ঘাটে নেমে দিয়ে আসে আর মহিলাটি গৌরবকে টাকা দিয়ে দেয়। এভাবে সারাদিন গৌরব কাজ করে। সেদিন রাতের বেলা গৌরব নৌকা নিয়ে ঘাটের দিকে আসতে থাকে। আরে, আমি এটা কি দেখলাম? মনে হচ্ছিল কোনো এক জলপরীকে দেখলাম। না না, এ হয় কি করে? গ্রামের নদীতে জলপরী আসবে কি করে? এরপর গৌরব ঘাটে নৌকা রেখে বাড়িতে চলে আসে। হ্যাঁ গো, জানো আজ কি হয়েছে? আজ আমি একটা জলপরীকে দেখেছি। কিসব বলছো তুমি? এই নদীতে জলপরি আসবে কোথা থেকে? এই রাতের বেলা কি দেখেছো না দেখেছো? কেন জানি বারবার মনে হচ্ছিল ওটা জলপরী ছিল। হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো। ঠিক আছে। এরপর তারা ঘুমিয়ে পড়ে আর এভাবেই অনেকদিন যেতে থাকে। আর একদিন রাতে বাড়িতে আসার সময় গৌরব একটি জলপরীকে দেখতে পায়। জলপরীর পুরো শরীরে আঘাতের চিহ্ন ছিল। আরে, এ কি? এ তো সত্যিকারের পরী, কিন্তু এই জলপরীর কি হয়েছে? আহ আহ বাঁচাও, বাঁচাও আমাকে। এ কি জলপরী, কি হয়েছে তোমার? আহ আমাকে এক সৈন্য দল আঘাত করেছে। তুমি বাঁচাও আমাকে। ঠিক আছে, ঠিক আছে। একথা বলে গৌরব কিছু পাতার রস করে জলপরীর শরীরে লাগিয়ে দেয়। এরপর জলপরী আস্তে আস্তে সুস্থ হতে থাকে আর গৌরব সেখানেই বসে অপেক্ষা করতে থাকে। আচ্ছা মানব, তোমার বাড়ি কোথায়? আর তুমি বাড়িতে যাচ্ছ না কেন? আমার বাড়ি তো এই পাশেই, তবে তুমি সুস্থ না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকবো। এখানকার মানুষজন বেশি ভালো না, তোমায় দেখলে আবার কেউ ক্ষতি করতে চাইবে। তুমি সত্যি অনেক ভালো। কিন্তু তুমি এই নদীতে আসলে কিভাবে? আমার জানা মতে গ্রামের নদীগুলোতে তো জলপরী থাকে না, তারা তো সমুদ্রে থাকে। হ্যাঁ, আমিও সমুদ্রে ছিলাম। সমুদ্রে একটি বড় মাছ এসেছিল যে সবাইকে খেয়ে ফেলেছিল। আমার মা বাবাও এখন আর নেই, আর আমাকে আমার এক বন্ধু এখানে নিয়ে এসেছে। বন্ধু? সে আবার কে? আমি সমুদ্রের কিনারায় এসে পড়েছিলাম। আমার শরীরে অনেক ক্ষত। তখনই একটি লোক এসে আমার জীবন বাঁচিয়েছে আর আমি তাকে সব কথা খুলে বলি, যার কারণে সে আমায় এই গ্রামের পুকুরে নিয়ে আসে। ওহ, তাই তো বলি, গ্রামের পুকুরে জলপরী এলো কি করে? এরপর জলপরি সুস্থ হয়ে যায়। তারপর গৌরব জলপরীকে রেখে বাড়িতে চলে আসে আর এভাবেই অনেকদিন কেটে যায়। একদিন সকালে তারা ঘুম থেকে উঠে দেখে। এ কি? আমি কোথায় চলে এসেছি? হ্যাঁ গো, তাড়াতাড়ি উঠে পড়ো, দেখো আমরা কার বাড়িতে এসেছি। কি হলো? এই সকালবেলা চেঁচাচ্ছ কেন? আরে গিন্নি, আমরা কার বাড়িতে এসেছি গো? কাল রাতে তো নিজের বাড়িতেই শুয়েছিলাম। চলো বাহিরে গিয়ে দেখি। এরপর তারা বাহিরে বের হয় আর গিয়ে দেখে তাদের বাড়িটি এক নতুন বাড়িতে পরিণত হয়েছে। হ্যাঁ গো, এ তো দেখছি স্বপ্নের মতো হয়ে গেল। আমার মনে হয় এ কাজ ওই পরী করেছে। জলপরি? কোথায় আবার জলপরি? গ্রামের নদীতে জলপরী। সেদিন জলপরীর সাথে আমার দেখা হয়েছিল। আমি যে জলপরীর জীবন বাঁচিয়েছিলাম।
আর সেজন্যই জলপরি আমাদের বাড়ি উপহার দিয়েছে। তাহলে তুমি বরং জলপরীর সাথে একবার দেখা করে আসো। এ কথা শুনে গৌরব নদীর কিনারায় গেল আর জলপরীকে ডাকতে লাগলো। জলপরি, ও জলপরি, কোথায় তুমি? কি হলো, তুমি আমায় ডাকছো কেন? আচ্ছা, তুমি কি আমাদের একটা নতুন বাড়ি দিয়েছো? হ্যাঁ, আমি তো দিয়েছি। এ যে সত্যি আজব ব্যাপার, আমি যে বিশ্বাস করতেই পারছি না। এরপর জলপরি পানিতে ডুব দিল আর কয়েকটি মাছ এনে গৌরবকে দিয়ে দিল। এবার বাড়িতে গিয়ে এই মাছগুলো দিয়ে পেট ভরে খাবার খাও, আর আজ থেকে তুমি আমার বন্ধু। তুমি আমার কাছে যখনই যা চাইবে তাই পাবে। এ কথা শুনে গৌরব ভীষণ খুশি হয়ে গেল আর বাড়িতে গিয়ে তার বউকে সবটা খুলে বলে। এবার বুঝি আস্তে আস্তে আমার সব ইচ্ছাই পূরণ হবে। হ্যাঁ গো, দেখলে তো ভালো কাজের ফল সবসময় ভালোই হয়। দাও, আমি বরং এই মাছগুলো রান্না করি। এ কথা বলে গৌরবের বউ মাছ কাটতে থাকে। তখনই সে দেখতে পায় মাছের ভিতরে অনেক হিরে। হ্যাঁ গো, কোথায় গেলে? তাড়াতাড়ি এদিকে আসো, দেখে যাও আমি যে হিরে পেয়েছি। আরে তাই তো, হ্যাঁ গো, আমাদের যে ভাগ্য খুলে গেল। এবার থেকে আমরা সুখেই দিন কাটাবো। হি 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 হি। এরপর থেকে তারা অনেক সুখে দিন কাটাতে লাগলো।